কি হলো যখন সিংহাসন থেকে রামলালার মূর্তি পড়ে গেল এবং হরিদ্বারের এক গৃহিণী ঘরে আসার ইচ্ছা প্রকাশ করলেন স্বয়ং রামলালা। জানলে অবাক হবেন এই কাহিনী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলে। অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা আমাদের সামনে এসেছে। এবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরও একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। অযোধ্যা থেকে অনেক দূরে অবস্থিত হরিদ্বারে স্বয়ং রামলালাই এলেন তার ভক্তের ঘরে। সম্পূর্ণ কাহিনীটি জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন। আর তার পরের দিন অর্থাৎ 23শে জানুয়ারি রাম মন্দির খুলে দেওয়া হয়েছে সকল ভক্তদের জন্য। তাই এই দিন প্রায় 5 থেকে 6 লক্ষ ভক্তদের ভিড় উপচে পড়ে অযোধ্যার রাম মন্দিরে। আর ভক্তদের সেই ভিড়ে সুদূর হরিদ্বার থেকে রামলালাকে দর্শন করতে আসে প্রকাশ মিশ্র এবং তার স্ত্রী লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রীরামের এক পরম ভক্ত এবং তার দাদামশাই রাম মন্দির আন্দোলনে সামিল হয়েছিলেন। তাই এই দিনটির গুরুত্ব ছিল তার কাছে খুবই বেশি। এরপর যখন তারা দুজনে রাম মন্দিরে এসে উপস্থিত হলেন তখন রাত 3টে বাজে। তারা দেখলেন মন্দির প্রাঙ্গণে তখন থেকেই প্রচুর মানুষের ভিড়। এই কারণে সকাল হতেই দেখা যায় বিশৃঙ্খলা। তখন পুলিশ প্রশাসন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে। আসলে ভক্তরা শুধু একবার প্রভু শ্রীরামের দর্শন পেতে চাইছিল, তাই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় বেড়েই চলছিল। সেই ভিড়ে সারাদিন দাঁড়িয়ে থেকে অবশেষে সন্ধ্যার সময় তারা মন্দিরের গর্ভগৃহে রামলালার দর্শন করলেন। এই মুহূর্তটা ছিল তাদের কাছে খুবই আনন্দের, কিন্তু তারা তখনও জানতেন না এরপর তাদের সাথে কি এমন অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা অবাক করে দেবে সবাইকে। রামলালার দর্শন লাভ করে তারা দুজনে ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে নিজের ট্রেনে ফিরে আসেন। তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে অযোধ্যায় তারা হোটেল বুক করতে পারেনি। আর হাতে কোনো পয়সা কড়ি না থাকার কারণে পরের দিন অর্থাৎ 24শে জানুয়ারি তারা অযোধ্যা থেকে ট্রেনে ওঠেন ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। তবে ট্রেন অযোধ্যা স্টেশন ছাড়ার ঠিক আগের মুহূর্তে ভগবান শ্রীরামের এই পরম ভক্ত লক্ষ্মী দেবী ভগবানের কাছে প্রার্থনা করে তিনি বললেন, প্রভু আমরা তো চলে যাচ্ছি, কিন্তু তুমি সর্বদা আমাদের সাথে থেকো। আর এরপরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ রয়েছে পরমেশ্বর ভগবান তার প্রকৃত ভক্তের প্রার্থনা কখনো ব্যর্থ হতে দেন না। আর ঠিক তাই হলো লক্ষ্মী দেবী ও তার স্বামীর সাথে। 25 তারিখ রাতে যখন তারা দুজনে হরিদ্বারে নিজেদের ঘরে ঘুমাতে যান তখন মধ্যরাতে ঘুমের মাঝে লক্ষ্মী দেবীর স্বপ্নে আসেন স্বয়ং ভগবান শ্রীরাম। ভগবান শ্রীরাম এসে লক্ষ্মী দেবীকে নির্দেশ দেন, হরিদ্বারের গঙ্গা নদীর ধারে আমার একটি মূর্তি আছে, ওই মূর্তি বাড়ি নিয়ে এসে তোমাদের ঠাকুর ঘরে রাখো। ঠিক তারপরের দিন ভোরবেলায় লক্ষ্মী দেবী ও তার স্বামী গঙ্গার তীরে গিয়ে দেখেন ভগবান শ্রীরামের একটি ছোট্ট মূর্তি নদীর ধারের ঘাটে রাখা রয়েছে। তারপর ভগবানের মূর্তিটি তারা নিজেদের বাড়িতে নিয়ে আসেন এবং ঠাকুর ঘরে রাখেন। এটি ছিল শ্রীরামের একটি বালক রূপ। তারা অত্যন্ত খুশি হয় এই বালক শ্রীরামকে বাড়িতে নিয়ে এসে। যেহেতু তাদের কাছে আর্থিক অবস্থা সেরকম একটা ভালো ছিল না, সেই কারণে তারা একটি ছোট্ট কাগজের বাক্সের উপর একটি কাপড় রেখে তার উপরেই রামলালাকে রেখে দেন। কিন্তু এর পরেই হয় আরও একটি চমৎকার। সেই দিন রাতে বালক শ্রীরাম আবার লক্ষ্মী দেবীর স্বপ্নে আসেন এবং তাকে বলেন, শুধু কাপড়ের উপর থাকতে আমার অসুবিধা হচ্ছে। এবং এই বলে বালক শ্রীরাম হাত পা ছুটতে থাকে
এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে ছুটে যায় ঠাকুর ঘরে। রামলালার মূর্তিটির দিকে তাকাতেই চোখ পড়ে মূর্তিটি পড়ে গেছে। স্বপ্নে ভগবানের মুখে এমন কথা শুনে আর মূর্তিটিকে পড়ে যেতে দেখে তারা দুজনেই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন সিংহাসন কেনার জন্য। কারণ তারা বুঝতে পারেন যে ছোট্ট রামলালা এই বাক্সের উপর পাতা কাপড়ের উপরে থাকতে পারছেন না, সেই কারণেই পড়ে গেছে। কিন্তু আর্থিক দুর্বলতার কারণেই তারা কোনো উপায় পান না। আর ঠিক তখনই আরও একটি বড় চমৎকারী ঘটনা ঘটে তাদের সাথে। লক্ষ্মী দেবীর স্বামীর বড় একটি মশলার দোকান ছিল, আর সেই দোকানে বহুদিন ধরে বড় কোনো অর্ডার আসেনি। আর সেই দিন সকালে প্রকাশবাবুর কাছে 1.5 লক্ষ টাকার অর্ডার আসলো। এই অর্ডার পেয়ে প্রকাশ মিশ্র বুঝতে পারে এ সবই রামচন্দ্রের কৃপা। তারপর তারা দুজনে গিয়ে সিংহাসন কিনে এনে ভগবান শ্রীরামের ছোট্ট মূর্তিটিকে ঠাকুর ঘরের সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। তাদের সঙ্গে ঘটা এই অলৌকিক ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই পড়ে যায়। তার বাড়িতে বহু লোক আসে রামলালার এই মূর্তিটিকে দর্শন করতে। বন্ধুরা, ভগবান তার ভক্তকে কখনোই কষ্টে রাখেন না। হয়তো সাময়িক কষ্ট দিয়ে ভক্তের ভক্তির পরীক্ষা নেন, তবে সেই পরীক্ষায় সফল হলেই ভগবান তার ভক্তের জীবনে সুখ ও শান্তি এনে দেন। ঠিক তেমনই হয়েছে হরিদ্বারের প্রকাশ মিশ্র ও লক্ষ্মী দেবীর সাথে। লক্ষ্মী দেবী অযোধ্যা ছাড়ার আগে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করে বলেছিলেন ভগবান যেন সর্বদা আমাদের সাথে থাকেন। আর তাই ভগবান শ্রীরাম স্বয়ং স্বপ্ন দিলেন লক্ষ্মী দেবীকে, আর তাদের বাড়ির ঠাকুর ঘরে এসে বসলেন। এমনকি রামলালার আরও একটি চমৎকার ঘটনার উল্লেখ করেন ভাস্কর প্রশান্ত পাণ্ডে। অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এই অলৌকিক ঘটনার কথা জানান ভাস্কর প্রশান্ত পাণ্ডে। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই ঘটনা শেয়ার করেছিলেন তিনি। এই ঘটনাটিও প্রকাশ্যে আসার পর অবাক হয়েছিল সবাই। তিনি জানিয়েছেন রামলালার মূর্তি প্রথম যেদিন তৈরি করতে শুরু করেছিলেন সেদিন কেউই ছিল না। এই সময় একজন সাধু তার কাছে এসেছিল। তার নাম জিজ্ঞাসা করলে তিনি তার নাম জানাননি। সাধুকে বসার জন্য একটি চেয়ার দেয়া হয়। কিছুক্ষণ থেকে চলে গিয়েছিল সেই সাধু। সাধু চলে যাওয়ার পর সেই চেয়ারে তিনি বসেছিলেন, আর তাতে বসার পরেই রামলালার মূর্তি তৈরিতে আলাদা একটি শক্তি অনুভব করেছিলেন বলে জানিয়েছেন তিনি। হনুমানজি সাধুর রূপ ধরে এসে তাকে শক্তি জুগিয়েছিলেন বলে তিনি জানান। তো বন্ধুরা, এই ছিল সেই কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না।